আজ রাতে প্রাসাদে নেই এবং আমার ঘর একদম ফাঁকা, তখন সে নিশ্চিত আমার ঘরে চুরি করতে আসবে। সে চাইবে আমার ঘরের রাজকীয় সিলমোহর বা অন্য কোনো দরকারি জিনিস চুরি করে নিয়ে যেতে। আর ঠিক সেই ফাঁকা ঘরে আমি তার জন্য অপেক্ষা করব এবং সেই ফাঁদে সে নিজের পায়ে হেঁটে এসে ধরা দেবে। হেমরাজ্যের রাজপ্রাসাদের খোলা উঠোন, দুপুরবেলা। উঠোনের একপাশে একটা বড় গাছের নিচে ক্যাবলা এবং ভ্যাবলা দাঁড়িয়ে আছে। রাজা অরুণের শিখিয়ে দেওয়া পরিকল্পনা অনুযায়ী বিকল যেই না ড্রয়ারের হাতলটা ধরে টান দিতে যাবে, ঠিক তখন একটা বিকট শব্দ করে অরুণের ঘরের দরজাটা বাইরে থেকে সজোরে বন্ধ। ভ্যাবলার পায়ের ঠিক সামনের মাটিতে গেঁথে যায়। ভ্যাবলা ভীষণ চমকে যায়। ওরে বাপরে, এটা কি হলো রে ভ্যাবলা? এই কালো তুইটা। সারুমা ঠিক বলেছে রাজপুত্র, জল ছাড়া তো আমরা একদিনও বাঁচবো না। শয়তানটা খুব চালাকি করে আমাদের রাজা অরুণের বিশাল শয়নকক্ষ। ঘরের ভেতরটা একদম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা সামান্য চাঁদের আলোতে ঘরের ভেতরের জিনিসপত্রগুলো আবছা দেখা যাচ্ছে। বিকল খুব সাবধানে ঘরের ভেতরে প্রবেশ করে। যাক, শেষমেশ আমি ঠিক জায়গাতে পৌঁছে গেছি। ঘরটা তো দেখছি একদম অন্ধকার আর নিস্তব্ধ। অরুণ সত্যিই কাউকে রেখে যায়নি। বিকল পা টিপে টিপে ঘরের ঠিক মাঝখানে রাখা বড় টেবিলটার দিকে এগিয়ে যায়। সে জানে রাজকীয় সিলমোহর আর দরকারি কাগজপত্র ওই টেবিলের ড্রয়ারেই রাখা থাকে। কাল ভৈরব প্রভুকে আমি আজ এই রাজকীয় সিলমোহরটা উপহার দেব। তখন তিনি বুঝতে পারবেন যে বিকল কোনো সাধারণ গুপ্তচর নয়। এই সিলমোহর হাতে পেলে আমরা হেমরাজ্যের প্রজাদের মনে আগুন জ্বালাবো, আর অরুণ আর চারুলতা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বিকল টেবিলের কাছে গিয়ে নিজের হাতটা বাড়ায় ড্রয়ারটা খোলার জন্য। সে টেবিলের উপর হাত রাখতেই তার মুখে একটা জঘন্য বিজয়ের হাসি ফুটে ওঠে। বিকল যেই না ড্রয়ারের হাতলটা ধরে টান দিতে যাবে, ঠিক তখন একটা বিকট শব্দ করে অরুণের ঘরের দরজাটা বাইরে থেকে সজোরে বন্ধ হয়ে যায়। বিকল চমকে গিয়ে লাফিয়ে ওঠে। কে কে দরজা বন্ধ করলো? বাতাস নাকি? ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণায় বিশাল পর্দার পেছন থেকে বেরিয়ে আসে রাজা অরুণ এবং ক্যাবলা। বাতাস নয় শয়তান, তোর মৃত্যু এসে দরজা বন্ধ করেছে। তুই ভেবেছিলি আমি সত্যি সত্যি জঙ্গল পাহারা দিতে গেছি? রাজা অরুণ, আপনি আপনি তো একটু আগে বনের দিকে গেলেন। বনের দিকে তো আমরা যাওয়ার গান করেছিলাম রে বোকা। আমরা প্রাসাদের পেছন দিকে ঘুরে আবার এই ঘরে লুকিয়েছিলাম। অরুণ দাদা জানতেছে ঠিক তুই চুরি করতে আসবি। বিকল বুঝতে পারে যে সে সম্পূর্ণ বোকা বনে গেছে। কালভৈরবের এত বড় গুপ্তচর হয়েও সে অরুণের পাতা এত সাধারণ একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। সে পেছন ফিরে দরজার দিকে দৌড় দেওয়ার চেষ্টা করতে যায়। অরুণ এগিয়ে গিয়ে বিকলের কাঁধ চেপে ধরে। পালানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই গুপ্তচর। তুই আজ আমার প্রাসাদের ভেতরে আমার ঘরে এসে ধরা পড়েছিস। তোর সব চালাকি আজ আমি এখানেই শেষ করব। ক্যাবলা সাধারণ দড়ি বের করে। কোনো রকম জাদুকরি জাল বা কোনো কিছুরই প্রয়োজন হয়নি। ক্যাবলা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বিকলের হাত দুটো পিছু মোড়া করে শক্ত করে বেঁধে ফেলে। বিকল ব্যথায় কুকিয়ে ওঠে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছুই চুরি করিনি। তুই চুরি করার সুযোগ পাসনি শয়তান। তুই ছদ্মবেশে আমার পরিবারের ভেতরে অশান্তি তৈরি করার চেষ্টা করেছিলি। ভ্যাবলা আর মীরাকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছিলি। তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুই নিজের পায়ে হেঁটে আমার ফাঁদে ধরা দিয়েছিস। এবার তোকে হেমরাজ্যে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। অরুণ দাদা, এই শয়তানটাকে এখন প্রাসাদের অন্ধকূপে আটকে রাখা দরকার। কাল সকালে যোগু কাকা আর সবার সামনে ওর বিচার হবে। কালভৈরবের অন্ধকারেও স্যাঁতসেঁতে গুহা। কালভৈরব তার জাদুর বেদির সামনে রাখা বিশাল আয়নার দিকে তাকিয়ে আছে। আয়নার ভেতরে সে দেখতে পাচ্ছে যে তার সবচেয়ে চতুর গুপ্তচর বিকল অরুণের হাতে সাধারণ একটা দড়ি দিয়ে বাঁধা পড়েছে। একে দেখছি আমি, আমার গুপ্তচর বিকল ও সামান্য রাজা অরুণের হাতে বন্দী। একটা সাধারণ ঘরের ভেতরে সাধারণ একটা পর্দার আড়ালে লুকিয়ে থেকে অরুণ আমার গুপ্তচরকে বোকা বানালো।
কালভৈরব রাগে নিজের হাতের জাদুর দণ্ডটা দিয়ে মেঝের উপর সজোরে আঘাত করে। অরুণের মতো সাধারণ মানুষের এত সহজ একটা মধ্যের কাছে আমার গুপ্তচর ধরা পড়ে গেল, এটা আমার জন্য চরম অপমানে। অরুণ ভাবছে সে বিকলকে বন্দি করে খুব তাড়াতাড়ি কাজ করে ফেলবে, কিন্তু সে জানে না যে সে আজ কালভৈরবের রাগের আগুনে গিয়ে ঢেলেছে। তুই বিকলকে বন্দি করে রেখেছিস অরুণ, কিন্তু তুই জানিস না যে কালভৈরব এবার নিজে মাঠে নামবে। তোর এই সাধারণ বুদ্ধি দিয়ে তুই তোর মায়াজাল ভাঙতে পারবি না। হেমরাজের পতন আমি নিজের হাতে নিশ্চিত করব। কালভৈরবের এমন ভয়ানক রাগী আর প্রতিশোধ পরায়ণ গর্জনের মধ্য দিয়ে হেমরাজ্যের আকাশে নতুন বিপদের ঘন ঘটা ঘনিয়ে আসে। হেমরাজ্যের অন্ধকার কারাগার, সকালের আলো লোহার গরাদ ভেদ করে ভেতরে আসছে। রাজা অরুণ এবং যোগুবাবু বন্দি বিকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কালভৈরবের গুপ্তচর হয়ে তুমি ভেবেছিলে খুব সহজে বোকা বানাবে, কিন্তু তোমার সেই অহংকার আজ এই কারাগারের অন্ধকারে শেষ হলো। এখন সত্যি কথা বলে ফেল বিকল, কালভৈরব তোকে আর কি কি চক্রান্ত করার জন্য এই প্রাসাদে পাঠিয়েছিল। রাজা অরুণ, আমাকে ধরে কোনো লাভ নেই। আপনি আমাকে এখানে বন্দি করে রেখেছেন বলে ভাববেন না আপনি জিতে গেছেন। আমি তো শুধু সামান্য একটা গুপ্তচর। কালভৈরব প্রভুর আসল চক্রান্তের কথা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তিনি খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছাড়িয়ে নেবেন। তোমার মতো একটা সাধারণ গুপ্তচরকে ছাড়িয়ে নেওয়ার জন্য কালভৈরব এখানে আসবে? তুমি দেখছি দিবা স্বপ্ন দেখছো। তোমার প্রভু কালভৈরব যদি এত শক্তিশালী হতো তবে সে নিজে এসে যুদ্ধ করত। কাপুরুষের মতো তোমাকে দিয়ে আমাদের পরিবারের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করতো না। তুমি তো নিজের পায়ে হেঁটে আমাদের পাদে ধরা দিয়েছো। যোগুবাবু, আপনারা আমার প্রভুকে এখনো চিনতে পারেননি। তিনি কখন কোন দিক দিয়ে আক্রমণ করবেন তা আপনারা ঘুণাক্ষরেও টের পাবেন না। আমাকে আটকে রেখে আপনারা নিজের বিপদ আরো বাড়িয়ে তুলছেন। আমার প্রভু আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবেন। তোর প্রভুকে তুই বলে দিস হেমরাজ্যের রাজা অরুণ কাউকে ভয় পায় না। তোর মতো গুপ্তচরকে আমি এই কারাগারেই পচাবো। কালভৈরব যদি তোকে বাঁচাতে আসে তবে সেও আমার হাতে বন্দি হবে। তুই এখন এই অন্ধকারের মধ্যেই তোর প্রভুর জন্য অপেক্ষা করতে থাক। প্রাসাদের ভেতরে চারুলতার কক্ষ। সকালের শান্ত পরিবেশে চারু জানালার কাছে দাঁড়িয়ে আছে। মীরা ধীর পায়ে সেখানে এসে দাঁড়ায়। চারু দিদি, কাল রাতের পর থেকে আমার মনটা ভীষণ হালকা লাগছে গো। কালভৈরবের গুপ্তচরটা ধরা পড়ার পর মনে হচ্ছে প্রাসাদের ওপর থেকে একটা বড় কালো মেঘ সরে গেছে। ওই শয়তানটাই তো ভ্যাবলাকে মিথ্যা অপমান করে আমাদের এই প্রাসাদ থেকে তাড়ানোর চেষ্টা করেছিল। হ্যাঁ মীরা, বিধাতার অশেষ দয়ায় আমরা একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। কালভৈরব চেয়েছিল আমাদের পরিবারের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস তৈরি করতে, কিন্তু রাজপুত্র অরুণের বুদ্ধিতে তার সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। তবে আমাদের এখন এত নিশ্চিত হলে চলবে না। কেন চারুদি? গুপ্তচরটা এখন আমাদের কারাগারে বন্দি, তাহলে কিসের ভয়? ভ্যাবলা তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমরা তো সবাই মিলে একসাথে আছি। শত্রু ধরা পড়েছে ঠিকই মীরা, কিন্তু বিধাতা জানে ওই শয়তান কালভৈরব আবার কি নতুন চাল চালে। কালভৈরবে এত সহজে হার মানার পাত্র নয়। ও যখন দেখবে ওর গুপ্তচর ধরা পড়েছে তখন ও নিশ্চয় রাগে অন্ধ হয়ে নতুন কোনো আঘাত আনার চেষ্টা করবে। আমাদের সবাইকে এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তুই আর ভ্যাবলা একদম প্রাসাদের বাইরে কোথাও যাবি না কিন্তু। কালভৈরবের অন্ধকার গুহা, তার হাতে একটা সাধারণ কালো তীর। বোকা অরুণ ভেবেছে সে আমার গুপ্তচরকে বন্দি করে খুব বড় একটা জয় দিয়ে গেছে। সে তো জানে না কালভৈরবের একটা সাধারণ চালও কত ভয়ঙ্কর হতে পারে। অরুণকে আমি এমন একটা ভয়ের মধ্যে ফেলবো যে সে নিজেও প্রাসাদের ভেতরে দিশেহারা হয়ে পড়বে। কালভৈরব চিঠির দিকে তাকিয়ে কুটিল হাসি হাসে। সে চিঠিতে এমন একটা কথা লিখেছে যা পড়লে অরুণের রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাবে। অরুণ, তুই আমার গুপ্তচরকে আটকে রেখেছিস। এবার আমি তোর এমন একটা দুর্বল জায়গায় আঘাত করবো যা তুই ভাবতেও পারবি না। এই কালো তীরটা যখন তোর প্রাসাদের মাটিতে গিয়ে বিঁধবে তখন তুই বুঝবি কালভৈরবের সাথে টক্কর নেওয়ার ফল কি হতে পারে।
তুই আমাকে খুঁজবে এদিকে আর আমি আঘাত করবো অন্যদিকে। তোর ধ্বংস এবার তোর নিজের চোখের সামনেই শুরু হবে। হেমরাজ্যের বিস্তীর্ণ চরণভূমি, লালু আপন মনে ঘাস খাচ্ছে। এমন সময় সোনা পাখি উড়ে এসে লালুর সামনে দাঁড়ায়। লালু, তুই কি জানিস কাল রাতে প্রাসাদে কি ঘটেছে? অরুণ দাদার পাকা ফাঁদে পা দিয়ে শয়তান বিকলটা এখন একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। ওকে এখন হেমরাজ্যের কড়া পাড়ায় কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের আর কোনো ভয় নেই রে লালু। সোনা পাখি, তুই তো দেখছি অনেক খুশিতে নেচে উঠেছিস। বিকল ধরা পড়েছে, এটা খুব ভালো খবর। কিন্তু তুই কি কাল ভৈরবকে চিনিস না? ওই শয়তানটা কি চুপচাপ বসে থাকার পাত্র? ওর গুপ্তচর ধরা পড়েছে শুনে সে তো রাগে আরো বেশি জ্বলে উঠবে। তুই সবসময় আমার দুশ্চিন্তার কথা কেন বলিস বলতো? অরুণ দাদা যখন বিকলকে বন্দি করতে পেরেছে তখন কালভৈরব এলেও অরুণ দাদাকে ঠিক হারিয়ে দেবে। আমাদের রাজপুত্রের অনেক বুদ্ধি। রাজপুত্রের বুদ্ধির ওপর আমার পুরো বিশ্বাস আছে সোনা পাখি, কিন্তু কাল ভৈরব সহজে হার মানবে না। ও শক্তি দিয়ে না পারলে নতুন কোনো ফন্দি আটবে। আমাদের উচিত প্রাসাদের চারপাশের দিকে কড়া নজর রাখা। কাল ভৈরব কখন কি রূপ নিয়ে আসে তা আগে থেকে বলা খুব কঠিন। তুই প্রাসাদের আশেপাশেই থাকিস। মধুপুর রাজপ্রাসাদের অলিন্দ সেনাপতি রাজের সাধারণ পোশাকে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। জেসমিন তাকে বিদায় জানাতে এসেছে সেখানে। জেসমিন, হেমরাজ্য থেকে গুপ্তচর খবর পাঠিয়েছে যে কাল ভৈরবের অনুচর বিকল ধরা পড়েছে। অরুণ দাদা নিজের বুদ্ধিতে তাকে বন্দি করেছেন, কিন্তু আমার মন বলছে কাল ভৈরবের একটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। তাই আমি আজই সাধারণ পোশাকে হেমরাজ্যের দিকে রওনা হচ্ছি। রাজেশ বাবু, আপনি সাধারণ পোশাকে যাচ্ছেন সেটা ভালো হয়েছে। কেউ আপনাকে সন্দেহ করবে না। তবে হেমরাজ্যের বনের রাস্তাটা কিন্তু মোটেও নিরাপদ নয়। আপনি যাওয়ার সময় খুব সাবধানে যাবেন। কাল ভৈরবের লোকেরা হয়তো বনের রাস্তাতে লুকিয়ে আছে। তুমি চিন্তা করো না জেসমিন, আমি মধুপুর থেকে কয়েকজন সেরা সেনাকে সাধারণ প্রজার বেশে আমার সাথেই নিয়ে যাচ্ছি। আমরা দূর থেকে হেমরাজ্যের পরিস্থিতির উপর নজর রাখবো, কিন্তু মহারাজ অরুণ দাদার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমরা ঠিকই সময় মতো পৌঁছে যাব। বিধাতার কাছে আমার একটাই প্রার্থনা, তিনি যেন আপনার যাত্রাপথ নিরাপদ রাখে। হেমরাজ্যের সবাই যেন সুস্থ আর ভালো থাকে। আপনি সেখানে পৌঁছে আমাকে একটা খবর পাঠাবেন রাজেশ বাবু। আমি আপনার অপেক্ষায় থাকবো। হেমরাজ্যের রাজপ্রাসাদের খোলা উঠোন, ক্যাবলা এবং ভ্যাবলা নিজেদের সফলতার কথা বলে খুব আনন্দ করছে। দেখলি তো ভাবলা আমরা কেমন সুন্দর অভিনয় করে ওই শয়তান গুপ্তচরটাকে বোকা বানিয়ে দিলাম। অরুণ দাদা আমাদের বুদ্ধির খুব প্রশংসা করেছেন। এবার থেকে আমরা দুজনে প্রাসাদের সব নিরাপত্তার কাজে অরুণ দাদাকে সাহায্য করবো রে। হ্যাঁ রে গাবলা, তুই আর আমি মিলে যদি এমন নজর রাখি তবে কোনো গুপ্তচর এই প্রাসাদে ঢুকতে পারবে না রে। আমরা আমাদের সারু দিদি আর অরুণ দাদাকে সব বিপদ থেকে বাঁচাবো। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ করে একটা কালো তীর আকাশ থেকে উড়ে এসে সোজা ভ্যাবলার পায়ের ঠিক সামনের মাটিতে গেঁথে যায়। ভ্যাবলা ভীষণ চমকে যায়। ওরে বাপরে, এটা কি হলো রে ভ্যাবলা? এই কালো তীরটা কোথা থেকে এলো? আমি তো অল্পের জন্য বেঁচে গেলাম। দেখো তো, তীরের মাথায় কি যেন একটা কাগজ বাঁধা আছে। ভাবলা তুই তীরটাকে হাত দিস না, এটা নিশ্চয়ই কাল ভৈরবের কোনো কাজ। কেউ প্রাসাদের বাইরে থেকে এই তীরটা ছুঁড়ে মেরেছে। আমাদের এখন এই কাগজটা অরুণ দাদার কাছে নিয়ে যেতে হবে রে। রাজকীয় দরবার কক্ষ, রাজা অরুণ এবং চারুলতা রাজ্যের কাজ নিয়ে আলোচনা করছে। ক্যাবলা দৌড়ে সেই তীর ও চিঠি নিয়ে সেখানে এসে পৌঁছয়। অরুণ দাদা, সারু দিদি, আপনারা দেখুন কি সর্বনাশ হয়েছে। আমি আর ভ্যাবলা উঠোনে দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম। হঠাৎ করে প্রাসাদের বাইরে থেকে কেউ এই কালো তীরটা ছুঁড়ে মেরেছে। এই তীরের মাথায় একটা কাগজ বাঁধা আছে। কি বলছিস ক্যাবলা? দিনের আলোতে প্রাসাদের ভেতরে কেউ তীর ছুঁড়ে মারলো? প্রহরীরা কি কেউ কিচ্ছু দেখতে পায়নি? দে তো তীরটা আমার কাছে দে, দেখি এই কাগজে কি লেখা আছে। রাজপুত্র,
সাবধানে কাগজটা খুলবেন। কাল ভৈরবের জিনিসের তো কোনো বিশ্বাস বা ভরসা কিচ্ছু নেই। বিধাতা জানে এবার আবার সে নতুন কি বিপদের কথা লিখে পাঠিয়েছে। আমার মনটা যে আবার ভীষণ কু গাইছে। চারুলতা, তুমি অকারণে ভয় পেও না। কাল ভৈরব এখন নিজে ভয় পেয়েছে বলেই দূর থেকে তীর ছুড়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। সে জানে সামনে এসে যুদ্ধ করার ক্ষমতা তার নেই। তুমি একটু শান্ত হও, আমি দেখছি কাগজে কি লেখা আছে। ক্যাবলা চিঠি দিয়ে চলে যাওয়ার পর দরবার কক্ষে যোগুবাবু প্রবেশ করেন। রাজা অরুণ গম্ভীর মুখে সেই কালো চিঠিটা রাজপুত্র, আমি ক্যাবলার মুখে সব শুনলাম। কাল ভৈরব দূর থেকে চিঠি পাঠিয়েছে। ওর নিশ্চয় অনেক বড় কোনো দাবি আছে। চিঠিতে শয়তানটা কি লিখেছে রাজপুত্র? বাবা, কাল ভৈরব চিঠিতে সরাসরি একটা হুমকি দিয়েছে। ও লিখেছে আর সূর্যাস্তের আগে আমরা যদি ওর গুপ্তচর বিকলকে মুক্তি না দিই তবে ও হেমরাজ্যের সবচেয়ে বড় ক্ষতিটা করবে। আমাদের প্রধান জলের কূপে এমন বিষ মিশিয়ে দেবে যাতে প্রাসাদের কেউ আর এক ফোঁটা জলও খেতে পারবে না। কি সর্বনাশ! ওখান থেকেই তো প্রাসাদের সবার জন্য রান্না বান্নার জলপানের জল আসে। কাল ভৈরব যদি সত্যি সেখানে তেতরস মিশিয়ে দেয় তবে এই প্রাসাদের সবাই জলের কষ্টে পড়বে। রাজপুত্র, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। সারুমা ঠিক বলেছে রাজপুত্র। জল ছাড়া তো আমরা একদিনও বাঁচবো না। শয়তানটা খুব চালাকি করে আমাদের দুর্বল জায়গায় আঘাত করতে চাইছে। আমাদের এখন ওই কূপের কাছে গিয়ে দেখতে হবে যে কাল ভৈরবের লোকেরা সত্যি সেখানে এসেছিল কিনা। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।